স্বৈরাচার হাসিনা ও বাংলাদেশের মৃত গণতন্ত্র। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের নির্বাচন এবার কি তাহলে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বৈরাচার হাসিনা ও বাংলাদেশের মৃত গণতন্ত্র। গণতন্ত্র বলতে আওয়ামী লীগ যা বুঝে তা হলো 1973, 2014 এবং 2018 এর ভোট ডাকাতির নির্বাচন। এসব নির্বাচনে জনগণের স্বাধীন রায় দেওয়ার অধিকার যেমন দেয়া হয়নি, তেমনি বিরোধীদের জন্য সংসদে কোনো স্থানও রাখা হয়নি। শেখ মুজিবের মৃত্যু ঘটেছে, কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের যুদ্ধ থামেনি, বরং সে যুদ্ধের ধারাবাহিকতায় বাকশালী চেতনা বাংলাদেশের রাজনীতিতে আজ শুধু জীবিতই নয়, এক বিজয়ী আদর্শে পরিণত হয়েছে। চলমান এই যুদ্ধে তাদের প্রতিপক্ষ হলো জনগণ। তাদের লক্ষ্য স্রেফ দেশকে অধিকৃত রাখা নয়, জনগণকে পরাজিত এবং নিরস্ত্র রাখাও। আরও লক্ষ্য হলো তাদের বিদেশি প্রভু ভারতকে খুশি রাখা। স্বৈর শাসকগণ জানে জনগণের মোক্ষম অস্ত্রটি ঢাল তলোয়ার বা গোলা বারুদ নয়, সেটি হলো ভোট। সে ভোট দিয়েই জনগণ তাদের ইচ্ছা মতো কাউকে ক্ষমতায় বসায়, কাউকে নামায় এবং কাউকে আস্থা করে ফেলে। গণতন্ত্রে জনগণের শক্তি তাই বিশাল। এই শক্তি বলে বড় বড় স্বৈর শাসককে জনগণ অতীতে আস্থা করে ফেলেছে। এজন্যই প্রতিটি স্বৈর শাসক গণতন্ত্রকে ভয় পায়। তারা জনগণের ভোটে ক্ষমতাচ্যুত হওয়া থেকে বাঁচতে চায়। তাদের লক্ষ্য তাই জনগণের হাত থেকে ভোটের অধিকার কেড়ে নেওয়া। ফলে স্বৈরশাসক মাত্রই গণতন্ত্রের চিরশত্রু। স্বৈরতন্ত্র ও গণতন্ত্র এই দুটি কখনোই একই ভূমিতে একত্রে বাঁচে না। একটির বাঁচা মানেই অপরটির মৃত্যু। জনগণের ভোটের অধিকার, মিছিল মিটিং করার অধিকার ও মৌলিক মানবিক অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নৃশংস সহিংসতা ছাড়া স্বৈরশাসনের মৃত্যু তাই অনিবার্য। গণতন্ত্রের বিরুদ্ধে আওয়ামী বাকশালীদের লাগাতার ষড়যন্ত্র ও যুদ্ধের মূল কারণ তো এটি। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ গণতন্ত্রকে 3 বার কবরে পাঠিয়েছে। প্রথম কবরে পাঠানোর কাজটি করেন শেখ মুজিব নিজে। সেটি সকল বিরোধী দল নিষিদ্ধ করে একদলীয় বাকশালী স্বৈরাচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। লক্ষণীয় হলো মুজিবের হাতে গণতন্ত্র হত্যার সে গণবিরোধী গর্হিত কর্মটি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে কোনোদিনই নিন্দনীয় গণ্য হয়নি, বরং তাদের কাছে গণতন্ত্র হত্যার সেই স্বৈরাচারী নায়ক গণ্য হয় শ্রেষ্ঠ আদর্শ রূপে, এমনকি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি রূপে। ফলে এতে প্রমাণ মেলে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানটি স্রেফ মুজিবের একার ছিল না, সেটি ছিল আওয়ামী লীগের দলগণ অবস্থান। দলটি দ্বিতীয়বার গণতন্ত্র হত্যার কাজটি করে 1982 সালে। সেটি নির্বাচিত প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারের বিরুদ্ধে জেনারেল এরশাদের সামরিক অভ্যুত্থানকে সমর্থনের মধ্য দিয়ে। লক্ষণীয় হলো সামরিক অভ্যুত্থানকে নিন্দা করাই বিশ্বের তাবৎ গণতান্ত্রিক শক্তির রীতি। কারণ সামরিক অভ্যুত্থানে কোনো দেশে গণতন্ত্র বাঁচেনি, বরং সামরিক অভ্যুত্থানই হলো দেশে দেশে স্বৈরাচার প্রতিষ্ঠার মূল হাতিয়ার। ফলে সামরিক জান্তাদের হাতে গণতন্ত্র হত্যার সে বর্বর কাজটিকে নিন্দার সামর্থ্য না থাকলে তাকে গণতন্ত্র বলাটি মূলত গণতন্ত্রের সাথে দুশ্মনী। গণতান্ত্রিক চেতনার মূল্যায়নে এটি হলো লিটমাস টেস্ট, কিন্তু সেই টেস্টে আওয়ামী লীগ ফেল করেছে। কারণ স্বৈরাচারী এরশাদের সামরিক অভ্যুত্থানকে আওয়ামী লীগ নিন্দা না করে বরং সমর্থন করেছে। এবং আজও গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচারী এরশাদই হলো শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র। এ হলো আওয়ামী লীগের স্বৈরাচার প্রীতির নমুনা। গণতন্ত্রকে তৃতীয়বার এবং সবচেয়ে বেশি কালের জন্য কবরে পাঠিয়েছেন দলটির বর্তমান নেত্রী শেখ হাসিনা। সেটি 2014 সালে ভোট ডাকাতি ও ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে। জনগণের ভোটের ভাণ্ডারে শেখ হাসিনা পুনরায় ডাকাতি করে 2018 সালের 30 ডিসেম্বরে ডাকাতগণ কখনোই নিজেদের নৃশংস ডাকাতি নিয়ে লজ্জা বোধ করে না, বরং প্রচণ্ড গর্ববোধ করে সফল ডাকাতির। এজন্যই হাসিনার মুখে সবসময় খুশি খুশি তৃপ্তির হাসি। রায়দানের অধিকার ছিনতাইয়ের পর জনগণের কাজ এখন হাসিনার ফেরেশতা সুলভ কথা এবং হাসির মহড়া দেখা। এটি তো স্বৈরাচারের রীতি। বাংলাদেশের নবী রাসূলকে নিন্দা করলে শাস্তি হয় না, কিন্তু হাসিনার নিন্দা করলে জেলে যেতে হয়। সামরিক অভ্যুত্থানে যেমন গণতন্ত্র বাঁচে না, তেমনি ভোট ডাকাতিতেও গণতন্ত্র বাঁচে না। ফলে কেয়ারটেকার গভর্নমেন্টের হাত ধরে যে গণতন্ত্র কবর থেকে ফিরে এসেছিল, সেটি আবার হাসিনার হাতে নিহত এবং কবরে শায়িত। তবে ভোট ডাকাতি ও গণতন্ত্র হত্যায় শেখ হাসিনার একমাত্র অপরাধ নয়।
তিনি তার পিতার বাকশালকে প্রতিষ্ঠা করেছেন এক নতুন আঙ্গিকে। শেখ মুজিব সকল বিরোধী দলকে বিলুপ্ত করেছিল এবং নিষিদ্ধ করেছিলেন সকল বিরোধী দলীয় পত্রপত্রিকা। শেখ হাসিনা বিরোধী দলগুলিকে বিলুপ্ত না করে বিলুপ্ত করেছেন বিরোধী দলের নেতাকর্মীদের মৌলিক মানবিক অধিকার, কেড়ে নিয়েছেন সভা সমিতি, মিছিল, জনসংযোগের অধিকার, নিষিদ্ধ করেছেন আমার দেশ, দিগন্ত টিভি, ইসলাম টিভি। ফলে বিরোধী দলগুলো নামে বাঁচলেও বিলুপ্ত হয়েছে সংসদ, রাজপথ ও মিডিয়া থেকে। গণতন্ত্র নির্মূলে শেখ হাসিনা তার পিতা থেকেও বহু ধাপ এগিয়ে গেছেন। বিরোধী দলের মিটিংয়ে গুলি চালাতে ও বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যায় শেখ মুজিব কখনো সেনাবাহিনীকে ব্যবহার করেনি। সে কাজে তার ছিল একটি মাত্র বাহিনী, সেটির নাম ছিল রক্ষী বাহিনী। কিন্তু শেখ হাসিনা রক্ষী বাহিনী না গড়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব রক্ষী বাহিনীতে পরিণত করেছেন। 2013 সালের 5ই শাপলা চত্বরে হেফাজতে ইসলামের বিরুদ্ধে গণহত্যায় গোলাবারুদ ও ভারী মেশিনগান নিয়ে 7,000-এর বেশি সশস্ত্র সেপাই যোগ দিয়েছিলেন। তারা এসেছিল উপরোক্ত 4টি বাহিনী থেকে। জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে শেখ হাসিনার ঘৃণা কতটা তীব্র সেটি বোঝা যায় 2014 সালের 5ই জানুয়ারি এবং 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে। 2014 সালের নির্বাচনে সংসদের 153টি সিটে তিনি ভোট কেন্দ্র খোলার প্রয়োজন বোধ করেননি। অপরদিকে 2018 সালের নির্বাচনে ভোট কেন্দ্র খোলা হলেও ব্যালট পেপার ছিনতাইয়ের কাজটি পূর্বের রাতেই সমাধা করা হয়। ফলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট না দিয়ে ভোটারদের ফিরে আসতে হয়। মানব ইতিহাসে গণতন্ত্র হত্যার এক নয়া রেকর্ড। ঘৃণা সবসময়ই ঘৃণার জন্ম দেয়। গণতন্ত্রের প্রতি শেখ হাসিনার মনে যে ঘৃণা, তা জনগণের মনে প্রচণ্ডভাবে জন্ম দিয়েছে তার স্বৈর শাসনের বিরুদ্ধে ঘৃণা। সেই ঘৃণার তীব্র প্রকাশ ঘটেছিল তার আয়োজিত 2014 সালে নির্বাচন বয়কট করার মধ্য দিয়ে। ফলে 2014 সালের নির্বাচনে শতকরা 5% ভোটারও ভোট দেয়নি। নির্বাচনের লক্ষ্য তো জনগণের রায় নেয়া, সেটি অর্জিত না হলে কি তাকে নির্বাচন বলা যায়? বিশ্বের আর কোনো দেশে কোনো কালে কি এরূপ ভোটারবিহীন নির্বাচন এবং ব্যালট পেপার ছিনতাইয়ের নির্বাচন হয়েছে? অথচ শেখ হাসিনা তো তাতেই খুশি। শেখ হাসিনার লক্ষ্য ছিল তার দলের বিজয়। নির্বাচন কতটা সুষ্ঠু বা নিরপেক্ষ হলো এবং জনগণ তাতে কতটা অংশ নিল তা নিয়ে তার সামান্যতম আগ্রহ ছিল না। এ হলো তার গণতন্ত্রের নমুনা। গণতন্ত্র হত্যায় আওয়ামী লীগ এভাবে স্বৈরাচারী এরশাদের চেয়েও বহু ধাপ নিচে নেমেছে। ভোটারগণ তো তখনই ভোট কেন্দ্রে আসে যখন নির্বাচনে বিরোধী দল অংশ নেয়, নির্বাচনে প্রতিযোগিতা হয় এবং তারা নিজেদের পছন্দের প্রার্থীর বিজয়ের সম্ভাবনা দেখে। কিন্তু যে নির্বাচনের পূর্ব নির্ধারিত লক্ষ্য হলো স্রেফ সরকারি দলকে যে কোনো রূপে বিজয়ী করা, সে নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে আসবে কেন? এজন্যই স্বৈর শাসকের আয়োজিত নির্বাচনগুলি নিতান্তই প্রহসন ও গণতন্ত্রের সাথে মশকরা, ভিন্ন অন্য কিছু নয়। বাংলাদেশে নির্বাচন এবার কি তাহলে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বিএনপি নির্বাচনে অংশ নেয়নি? আওয়ামী লীগ এক অদ্ভুত প্রতিযোগিতার আবহ সৃষ্টি করেছে। নিজ দলের একাধিক নেতাকে প্রার্থী করেছে অনেক আসনে। নৌকার সাথে ট্রাক আর ঈগল পাখির প্রতিদ্বন্দ্বিতার আবহ সৃষ্টি করার জন্য আপ্রাণ চেষ্টায় আওয়ামী লীগ। জমজমাট নির্বাচনের আবহ তৈরির চেষ্টা হলেও মানুষ বুঝতে পেরেছে যে এটা একটা সাজানো নাটক। ফলে সাজানো আর পাতানো নির্বাচনের মাধ্যমে আরেকবার আওয়ামী সর্বস্ব সংসদ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। জনগণের ভোটাধিকার কতটা রক্ষা হবে সেটা একটা বড় প্রশ্ন। তার চেয়ে বড় বিবেচনার বিষয়, একে কি আদৌ কোনো নির্বাচন বলা যায়? বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যাপারে যুক্তরাষ্ট্র ছিল শক্ত অবস্থানে। মূলত মার্কিন চাপে সরকার এ ব্যাপারে রয়ে সয়ে চলার নীতি নিয়েছিল। কিন্তু 28 অক্টোবর বিএনপির সমাবেশ পণ্ড করে দেওয়ার পর আওয়ামী লীগ শুধু রাজনীতির নিয়ন্ত্রণই নিজ হাতে নেয়নি, আন্তর্জাতিক ভূমিকাকেও অনেকটা অগ্রাহ্য করে। এই পরিস্থিতি দেশের মানুষের জন্য আরও নাজুক হয়ে ওঠে যখন যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রসঙ্গে রহস্যজনকভাবে চুপ করে যায়। হঠাৎ করে মার্কিন প্রশাসন বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিল কেন, সেটা এক রহস্যই বটে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নীরবই শুধু নয়, বলা যায় বাংলাদেশ অধ্যায়টা তিনি সম্ভবত গুটিয়ে ফেলেছেন। সেই উসিলায় তিনি বাংলাদেশের বাইরে থাকছেন। যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিতে পেরেছে বলে বেশ আত্মতুষ্টিতে ভুগছে আওয়ামী লীগ সরকার।
বাংলাদেশের মানুষ যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী ছিল না, এখনো নয়। তবে গণতন্ত্র একটি বৈশ্বিক ধারণা হওয়ায় বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো একে অপরের সহযোগিতায় এগিয়ে আসে, সেটাই স্বাভাবিক। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনে সরকারের ওপর চাপ প্রয়োগ করলে তা বিশ্বে একটি রাষ্ট্রকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে সাহায্য করত। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের রাজনৈতিক অধ্যায়কে একেবারেই বাদ দিয়ে দিয়েছে? বিশ্লেষকদের অনেকে এমনটা মনে করলেও কেউ কেউ মনে করছেন যুক্তরাষ্ট্র তার এজেন্ডা অর্জনে নিজ নীতি থেকে সরে যায়নি। প্ল্যান এ কাজ করেনি বলে যুক্তরাষ্ট্র মনে করছে, তাই তারা হয়তো চুপ করে গেছে। এখন অপেক্ষা প্ল্যান বি এর জন্য। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।